চিকিৎসা না পেয়ে পঙ্গু হাসপাতালের সামনে গণঅভ্যুত্থানে আহতদের বিক্ষোভ। 3 দিনের মধ্যে সহায়তার আশ্বাস দিলেও 4 উপদেষ্টাকে ঘটনাস্থলে আসার আলটিমেটাম। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করে কোন প্রক্রিয়ায় উপদেষ্টা নিয়োগ? প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কদের নিয়ে বৈঠক, সরকারের সমালোচনার সিদ্ধান্ত। নির্বাচন নিয়ে চড়া সুর বিএনপি, যত আগে ভোট ততই মঙ্গল সরকারের, মন্তব্য মঈন খানের। মূল সংস্কারের দায়িত্ব নির্বাচিতদের, বললেন মির্জা ফখরুল। নেপাল ভুটানের জলবিদ্যুৎ সঞ্চালনে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান ডক্টর ইউনূসের। জলবায়ু সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের তাগিদ। এবং হোয়াইট হাউসে বাইডেন ট্রাম্প বৈঠক, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান। বৈশ্বিক পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হওয়ার আশা দুই নেতার। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করে কোন প্রক্রিয়ায় উপদেষ্টা নিয়োগ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার সমন্বয়কদের নিয়ে 4 ঘন্টা বৈঠক শেষে সরকারের পাশে থেকে ভুল সিদ্ধান্তের সমালোচনা করবে বলে জানিয়েছেন মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে জানিয়েছেন তিনি। নানা ঘটনা প্রবাহের জুলাই অভ্যুত্থানের ফসল ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। 10 নভেম্বর সরকারের কলেবর বাড়িয়ে নেওয়া হয়েছে নতুন 3 উপদেষ্টা। 3 জনের মধ্যে নতুন 2 উপদেষ্টা নিয়োগের বিরোধিতা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে প্রশ্ন তোলা হয়, ছাত্রদের সঙ্গে আলোচনা ছাড়া কোন প্রক্রিয়ায় উপদেষ্টা নিয়োগ হয়েছে। সরকারের পাশে থেকে ভুল সিদ্ধান্তের সমালোচনা করার কথাও জানান তারা। ছাত্র জনতার সাথে কেন কনসাল্ট না করে তাদের মতামত না নিয়ে উপদেষ্টা কেন নিয়োগ করা হবে এবং কি প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে এটা আমরা জানতে চাইছি। সরকারের যে কোনো ব্যর্থতা, সেটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যদি সরকার গাফিলতি করে বা অন্য যে কোনো ক্ষেত্রে আমরা আওয়াজ তুলব এবং আমরা অবশ্যই সরকারকে চাপ দিব যাতে করে সেক্ষেত্রে একটা ফলপ্রসূ সমাধান আসতে পারে। বুধবার বাংলা মোটরে 4 ঘন্টা অভ্যন্তরীণ বৈঠক চলে। বিপ্লবের 100 দিন উপলক্ষে আন্দোলনের শহীদ এবং আহতদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করার কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 100 দিন উপলক্ষে সারাদিন ব্যাপী আমরা একটা কর্মসূচি নিয়েছি। সেই দিন আমরা পুরোপুরি শহীদ এবং আহতদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের ত্যাগ আছে তাদের জন্য আমরা উৎসর্গ করতে চাচ্ছি। সংগঠনের মধ্যে বিভাজন আছে কিনা এমন প্রশ্নে মুখ্য সমন্বয়ক জানান, বিভাজন নেই, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কোনো ধরনের ন্যূনতম বিভাজন নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অতি দ্রুত একটা নির্বাহী কমিটি করব এবং কয়েকটি সেল করে নিব, যে সেলের মাধ্যমে মানুষের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সাংগঠনিক কার্যক্রম, প্ল্যাটফর্মের যে কার্যক্রম, সেটা পরিচালিত হবে। সমন্বয়করা জানান, আগামী 10 দিনের মধ্যে পরবর্তী রূপরেখা ঠিক করা হবে। রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের দায়বদ্ধতায় জুলাই আন্দোলনকে ব্যর্থ হতে দেবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে রংপুরে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। বুধবার দুপুরে নগরীর লালবাগ থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মডার্ন মোড়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তারা জানান, রংপুরে আবু সাইদের প্রাণের বিনিময়ে বিপ্লব হলেও তার এলাকায় বৈষম্যের শিকার। এ সময় উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবি জানান তারা। আবু সাইদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের এই 24-এর বিজয় কিন্তু আমরা অর্জন করেছি। চট্টগ্রাম থেকে হয়েছে হলো 10-এর অধিক উপদেষ্টা নেওয়া হলো এবং আমাদের রংপুর, রাজশাহীতে কোনো উপদেষ্টা নাই। এই বৈষম্য কেন? উত্তরবঙ্গবাসী বরাবরই বৈষম্যের শিকার। আমাদের রংপুর থেকে একটা উপদেষ্টা দিলে আমরা তার মাধ্যমে আমাদের সকল সমস্যাগুলোর কথা তার কাছে বলতে পারবো। উপদেষ্টা পরিষদে কিছু বিতর্কিত মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে যাতে করে জনমানুষের মধ্যে, আপামর জনসাধারণের মধ্যে একটা মিথস্ক্রিয়া সৃষ্টি হয়েছে। আমরা কলঙ্কমুক্ত উপদেষ্টা পরিষদ চাই। আমার দাবি ডক্টর ইউনূসের কাছে আমাদেরকে একটা উপদেষ্টা দিতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার নয়, অন্তর্বর্তী সরকারের মূল কাজ নির্বাচনের ব্যবস্থা করা। আর দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, সরকার যত দ্রুত নির্বাচনের পথে হাঁটবে ততই মঙ্গল। সরকারকে ব্যর্থ বিভ্রান্ত করতে ষড়যন্ত্র চলছে বলেও মনে করেন নেতারা।
উপদেষ্টা পরিষদের নতুন নিয়োগ, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো সহ নানা আলোচনা আর সমালোচনায় চাপ সৃষ্টি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর। রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিতর্কিত ব্যক্তিরা যেন বর্তমান সরকারে ঠাঁই না পায়। দেশ আজ একটা ষড়যন্ত্রের মুখে, বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে না। এদিকে রাজধানীর মালিবাগে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বর্তমান সরকারের বৈধতা নিয়ে কেউ প্রশ্ন না তুললেও অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ জারি করা কতটা যৌক্তিক তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তাহলে এই সরকারের মনে এই ভয় কেন ঢুকলো যে মানুষ তার আইনসঙ্গত অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে? কাজে সেটাকে কাটানোর জন্য একটি ইন্ডেমনিটি আইন করতে হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই পথে তারা যত দ্রুত এগিয়ে যাবে ততই মঙ্গল। অন্যদিকে বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি জানান। একটা আপনার গার্বেজ তৈরি করা হয়েছে, এটাকে সরাতে আপনি 17 দিনেও সম্ভব না, 17 মাসেও সম্ভব না। তাদের প্রধান যে দায়িত্ব সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নেই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। মতবিনিময়ের আগে জেলা বিএনপি কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব আহমেদ সালেহিন। সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে সবার মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বলেও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। So we support the freedom of expression, peaceful assembly, and association for all, including dissenting and opposition voices. These freedoms, in our point of view, are essential elements of any democracy. We routinely communicate that support to all our partners, including the interim government of Bangladesh, and upholding and protecting these freedoms for all Bangladeshis is necessary to ensure a true democratic future for the country. মালয়েশিয়া যেতে খরচ হওয়ার কথা ৮০,০০০ টাকার কমে, সেখানে এক একজনকে গুনতে হচ্ছে ৪.৫ থেকে ৫.৫ লাখ টাকা। তারপরও অনেকে পাচ্ছেন না ভিসা। বিদেশগামী শ্রমিকদের নিয়ে সিন্ডিকেট বাণিজ্যের এমন চিত্রই তুলে ধরেছে অভিবাসন নিয়ে গবেষণা প্রতিষ্ঠান রামরু। আর এমন পরিস্থিতির দায় বিগত সরকারের কাঁধে চাপাচ্ছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার মালয়েশিয়া। গেল বছর দেশটিতে ৩.৫ লাখের বেশি শ্রমিক অভিবাসী হয়েছে। চলতি বছরের আগস্ট পর্যন্ত এই সংখ্যা প্রায় ৯৩,০০০। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে বরাবরই সিন্ডিকেটের অভিযোগ রয়েছে। এদের কবলে পড়ে একজন অভিবাসী শ্রমিককে ৪.৫ লাখ থেকে ৫.৫ লাখ টাকা ব্যয় করতে হচ্ছে, অথচ খরচ মাত্র ৭৯,০০০ টাকা। বুধবার সকালে ডিআরইউ মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান রামরু আয়োজিত আলোচনা সভায় এসব কথা উঠে আসে। কখনো ৪.৫ লক্ষ, ৫ লক্ষ, ৫.৫ লক্ষ টাকা দিয়ে এক একটা শ্রমিকের কাছ থেকে গেছে। এখন শ্রমিকও লাভবান হলো না, দেশও লাভবান হলো না। যারা এই দুর্নীতি চুরি করেছে, যারা লস এন্ড ড্যামেজে ক্ষতি করেছে, তাদেরকে তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে। এ সময় বায়রার সহ সম্পাদক বলেন, বিগত সরকারের আমলে কাঁচা বাজার থেকে শুরু করে স্বাস্থ্যসেবা সব খাতে সিন্ডিকেট ঝেঁকে বসেছিল। স্বৈরাচারী সরকারের আমলে প্রত্যেকটা জায়গায় যেমন সিন্ডিকেট হয়েছিল, তারও ধারাবাহিকতা কিন্তু মালয়েশিয়া সিন্ডিকেটটা কিন্তু হয়েছিল। এদিকে রামরুর নির্বাহী পরিচালক বলছেন, পূর্বের ক্ষতি মেটানোর পাশাপাশি এই বাজারে জনশক্তি রপ্তানি প্রক্রিয়া সংস্কারে টাস্ক ফোর্স গঠন করা উচিত। পুরো মালয়েশিয়া মার্কেট নিয়ে একটা টাস্ক ফোর্স বা যাই যে নামেই ডাকেন না কেন, সেটা গঠন করা, কি প্রক্রিয়া, এবং এটা কিন্তু ১-২ বছরের ব্যাপার না, ১০ বছরের বেশি পুরো প্রক্রিয়াটা চলেছে, কিন্তু হোতারা একই রয়েছে, অন্যান্য অ্যাক্টররা বদলেছে। সিন্ডিকেট প্রক্রিয়ায় কর্মী প্রতি ১.৫ লাখ টাকার মতো চাঁদা নিয়ে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো বড় অঙ্কের টাকা বিদেশে পাচার করেছে বলেও জানান রামরুর নির্বাহী পরিচালক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
জাতিসংঘের আয়োজনে জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি বন্ধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে আজারবাইজানে দেয়া ভাষণে তিনি বলেন, পরিবেশ রক্ষায় অতিরিক্ত মুনাফা লাভের সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন সভ্যতা গড়ে তুলতে হবে। নতুন সভ্যতা গড়তে নিজের 3-0 ধারণা বাস্তবায়নের আহ্বান জানান বিশ্ববাসীর প্রতি। বুধবার বিশ্বমঞ্চের এই আয়োজনে ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিট ইন COP29 শীর্ষক সেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অতিরিক্ত মুনাফা লাভের সংস্কৃতি বৈশ্বিক পরিবেশ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে তুলে ধরেন তিনি। এই ধ্বংসযজ্ঞ রুখতে নতুন সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। এ সময় নিজের প্রবর্তিত 3-0 ধারণা বিশ্বব্যাপী বাস্তবায়নের আহ্বান নোবেলজয়ী প্রধান উপদেষ্টার। Each young person will grow up as a 3-0 person. 0 net carbon emissions, 0 wealth concentration through building social businesses only, and 0 unemployment by turning themselves into entrepreneurs. পাশাপাশি জীবাশ্ম জ্বালানির সম্পূর্ণ ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। This lifestyle will also be based on 0 carbon, no fossil fuel, only renewables. এর আগে COP29 সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে বৈঠকে নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুতের জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড তৈরি করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিকে মূল সম্মেলনের সাইডলাইনে স্বাস্থ্যসেবা বিষয়ক একটি আলোচনায় ডক্টর ইউনূস আহ্বান জানান স্বাস্থ্য খাত ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে নতুনভাবে ঢেলে সাজানোর। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে স্বল্পোন্নত দেশগুলোর উচ্চ পর্যায়ের এক বৈঠকেও অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্বে একটি নতুন অর্থনৈতিক কাঠামো প্রয়োজন। শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে প্রাথমিকভাবে 150টি উপজেলার স্কুলে মিড ডে মিল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারিত হবে এই কার্যক্রম। বুধবার এক সেমিনারে তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। মাদ্রাসার কারিকুলাম সরকারের নিয়ন্ত্রণে নেই বলেও উল্লেখ করেন তিনি। দেশে শতভাগ সাক্ষরতার হার অর্জনের পথে সবচেয়ে বড় বাধা প্রাথমিকের শিক্ষার্থীদের ঝরে পড়া। ইউনিসেফ ও পরিসংখ্যান ব্যুরোর মতে 2022 সালে বাংলাদেশে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার হার গড়ে 3.1% জন। আর করোনা পরবর্তী প্রভাবে এ হার প্রতিনিয়তই বেড়েই চলেছে। বুধবার রাজধানীর একটি হোটেলের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির আয়োজনে শিক্ষার্থী ঝরে পড়া বিষয়ক নতুন এক গবেষণা প্রকাশ করা হয়, যেখানে ময়মনসিংহ সদর উপজেলায় মোট 44টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গবেষণা চালিয়ে ঝরে পড়ার জন্য 12টি কারণ উল্লেখ করা হয়। ওই প্রতিবেদন অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ঝরে পড়ার হার 10% ছাড়িয়ে গেছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, সাক্ষরতার হার শতভাগে নিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তবে শিক্ষার্থী ঝরে পড়ার কারণ হিসেবে মাদ্রাসা শিক্ষা নিয়েও কথা বলেন তিনি। মাদ্রাসাগুলোতে যে তারা কারিকুলাম পড়াচ্ছে বা কি করছে, এটা কিন্তু গভর্নমেন্ট হিসেবে আমাদের অনেক ক্ষেত্রেই বিষয়টা আমাদের তত্ত্বাবধানে নয়, এবং আমরা ঠিক জানি না তারা কি পড়াচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণ নাই। অনেক ক্ষেত্রে আমাদের সমাজ পরিবর্তিত হচ্ছে, সারা দুনিয়া পরিবর্তিত হচ্ছে। তো সেই উপযোগী যদি করতে হয় একটা বাচ্চাকে, তাহলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তাকে শিখতে শেখানো, তাকে যৌক্তিকভাবে চিন্তা করতে শেখানো। সারা দেশে প্রাথমিকভাবে 150 উপজেলার স্কুলে মিড ডে মিল চালুর সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এই প্রক্রিয়া চালু করার কথাও জানানো হয় সেমিনারে। সবগুলো স্কুলে চালু করব মিড ডে মিল। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। জানুয়ারিতে এই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় সরকার। বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ছাপানোর কাজ শেষ করতে অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। জ্বালানি সংকট কাটাতে 1354 কোটি টাকার LNG আমদানির অনুমোদনও দিয়েছে কমিটি। এর আগে PKSF এর এক অনুষ্ঠানে উপদেষ্টা জানান, বাজারে বিশৃঙ্খলার কারণে শুল্ক কমানোর পরও কমছে না নিত্যপণ্যের দাম। পহেলা জানুয়ারি বই উৎসবকে সামনে রেখে এগিয়ে চলছে বই ছাপানোর কাজ। বিকেলে সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, সময় মতো বই ছাপানোর কাজ শেষ করতে অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। ইফতাদি মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের ট্যাক্স বইগুলো আমরা অ্যাপ্রুভ করেছি। আমরা অ্যাসিওর করছি ওনারা শিক্ষা মন্ত্রণালয় জানুয়ারির প্রথম দিকেই চেষ্টা যত বইরা
এই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী এরা আগের যে অনেকগুলো বকেয়া পাওনা ছিল আগের সরকারে, এইগুলো আমরা অলরেডি শোধ করে দিয়েছি। কিছু কিছু আবার জমা হচ্ছে, সেগুলো আমরা দেব। বৈঠকে জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে স্পট মার্কেট থেকে ১,৩৫৪ কোটি টাকার 2 কার্গো এলএনজি, ৪০৮ কোটি টাকার টিএসপি ও ইউরিয়া সার কেনারও অনুমোদন দিয়েছে কমিটি। এর আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ দিবসের অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে ব্যাপক বিশৃঙ্খলা থাকায় শুল্ক কমানোর পরও কমছে না পণ্যের দাম। এত রকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং আমাদের তো এটা সামাল দিতে একটু বলে যে লোকজন একটু অধৈর্য। আমি কিছুদিন বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম, অজস্র গালাগাল করতো আমাকে, ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না, অথচ এনপিআর চেয়ারম্যান সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না। এ সময় তিনি জানান, আর্থিক খাতে সংস্কারে অন্তর্বর্তী সরকার কাজ করলেও দীর্ঘমেয়াদী সংস্কার করবে নির্বাচিত সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী সরকারের আমলে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ করেছেন বিটিভির সাবেক জিএম মাহফুজা আক্তার। শুধু শিল্পীদের জন্য বরাদ্দ থেকে লোপাট করেন ২১ কোটি টাকা। রংপুর, ঢাকায় বিপুল সম্পদের পাশাপাশি কানাডাতেও কিনেছেন বিলাসবহুল বাড়ি। দুর্নীতির এসব অভিযোগের বিষয়ে তাকে দিনভর জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদকের বারান্দায় আওয়ামী সরকারের আমলের বাংলাদেশ টেলিভিশনের সাবেক জিএম মাহফুজা আক্তার। বুধবার ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। এর মধ্যে বিটিভির শিল্পী সম্মানী খাত থেকে ৩ কর্মকর্তার সঙ্গে যোগসাজশে ১৩ কোটি টাকা লুটপাটের অভিযোগ। বিগত ১৫ বছরে শিল্পী, কলাকুশলী, ঠিকাদার সহ সংশ্লিষ্টদের কাছ থেকে ঘুষ গ্রহণ, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও অনুষ্ঠান না বানিয়ে বিলের কোটি টাকা উত্তোলন করে গড়েছেন অঢেল সম্পদ। ঢাকায় একাধিক স্থানে প্লট ফ্ল্যাট, রংপুরে ৩টি বহুতল বাড়ি, এমনকি কানাডার টরন্টোতে কিনেছেন বাড়ি। দুদক বলছে, এসব সম্পদের তথ্য জানতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদক নীতিমালা যেটা আছে তার ভিত্তিতেই অনুসন্ধান পর্বে ওনাদের সম্পদ বিষয়গুলো খোঁজখবর নেওয়ার জন্য ওনার একটা বক্তব্য নেওয়া হয়। হয়তো আজকে ওনার বিষয় এটাই ছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিটিভিতে আগুনের ঘটনায় বিএনপি জামায়াতের শীর্ষ নেতাসহ ৩ থেকে ৪ হাজার নেতাকর্মীর নামে মামলা করেন এই সাবেক জিএম। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। পলিথিন উৎপাদন কারখানায় অভিযানে গিয়ে শ্রমিকদের তোপের মুখে খোদ ভ্রাম্যমাণ আদালত। পুরান ঢাকার চকবাজারে অভিযান পরিচালনার সময় এই ঘটনা ঘটে। সেখানকার 4টি পলিথিন কারখানা সিলগালা করে দেওয়া হয়। যদিও শ্রমিকদের দাবি, আয়ের বিকল্প ব্যবস্থা না করে নেওয়া হচ্ছে কারখানা বন্ধের উদ্যোগ। চলতি মাসে সুপার শপ ও কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধের পর পণ্যটির উৎপাদন বন্ধেও অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে পুরান ঢাকার চকবাজারের কামালবাগ এলাকায় পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে চলে যৌথ বাহিনীর অভিযান। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কারখানা বন্ধ করে সটকে পড়ে মালিক শ্রমিকরা। পরে তালা ভেঙে কারখানায় ঢোকে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় বিভিন্ন আধুনিক যন্ত্র, কাঁচামাল এবং কয়েক বস্তা পলিথিন। মালিকের খোঁজ না পাওয়ায় বিচ্ছিন্ন করে দেয়া হয় কারখানার বিদ্যুৎ সংযোগ। অভিযান চালানোয় ক্ষুব্ধ সেখানকার শ্রমিকরা। পরিস্থিতি উত্তপ্ত হলে তা নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী। আপনারা বলছেন যে বন্ধ করে দিতে, আমরা বন্ধ করে দিছি, এই কারখানা কেন অভিযান হবে? আপনারা একটা কর্মস্থান জোগাড় দিতে পারছেন? এই যে পলিথিনে যারা কাম করে সব মূর্খ, হ্যাঁ মূর্খ, তারা কি করে খাইবে এটা কোন? পরে 4টি পলিথিন কারখানা সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে এমন কর্মকাণ্ড চলমান থাকবে। সবই হচ্ছে পলিথিন উৎপাদনকারী অবৈধ কারখানা, ঠিক আছে? এই কাঁচামাল দিয়ে পলিথিনে সবকিছু তৈরি করা যায়। সুতরাং এটা আইডেন্টিফাই করা সো টাফ যে এই দানাটা দিয়ে সে কি সিঙ্গেল ইউজ প্লাস্টিক তৈরি করছে নাকি সিঙ্গেল ইউজ ছাড়া প্লাস্টিক তৈরি করছে। সেই কারখানাগুলো যেহেতু অবৈধ, এদের কোনো ছাড়পত্র নাই, কোনো কিছু নাই, আমাদের দৃষ্টিতে এটা অবৈধ কারখানা। দিনভর অভিযান পরিচালনার কথা থাকলেও শ্রমিকদের তীব্র বাধার কারণে তা দুপুরেই শেষ করে দেয় পরিবেশ মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলা, সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়েই হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। আর রাজনৈতিক বিবেচনায় কোনো স্টল বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলা একাডেমি মহাপরিচালক।
গেল এক দশক ধরে বাংলা একাডেমি প্রাঙ্গণের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানেও বইমেলার আয়োজন হয়। নানা কারণে বিভিন্ন সময় বইমেলা সোহরাওয়ার্দী উদ্যান থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার কথা উঠলেও নিয়মের ব্যত্যয় হয়নি। তবে আসন্ন অমর একুশে বইমেলার আয়োজন সোহরাওয়ার্দী উদ্যানের বরাদ্দ বাতিল করে বাংলা একাডেমিকে চিঠি দেয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এই সিদ্ধান্ত থেকে সরে আসতে 12 নভেম্বর গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক। এছাড়াও এবার রাজনৈতিক বিবেচনায় কোনো স্টল বরাদ্দ দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। স্টল বরাদ্দ করার ক্ষেত্রে যদি অংশত কোনো অনিয়ম আগে হয়ে থাকে, হয়েছে বলেই আমি একটু শুনেছি, আমি স্পষ্ট জানি না, সেগুলো নিশ্চয়ই এইবার ন্যূনতম পর্যায়ে নেমে আসবে। বুধবার দুপুরে সচিবালয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংস্কৃতি উপদেষ্টা জানান, বইমেলা আয়োজনে কোনো সমস্যা হবে না। মেলা আগের পরিধিতেই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়েই হবে। বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। এদিকে আগামী 15 নভেম্বর সারা দেশে ডাকা গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। নানা আয়োজনে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মদিন পালন করেছেন হুমায়ুন ভক্তরা। গাজীপুরে নুহাশপল্লীতে কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা করেন হুমায়ুনের স্ত্রী সন্তান। এদিকে নেত্রকোনায় হিমু রূপা সেজে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। আধুনিক বাংলা সাহিত্যের রাখাল রাজা হুমায়ুন আহমেদ নানা আয়োজনে তার ৭৬তম জন্মবার্ষিকী পালন করলেন ভক্তরা। দুপুরে গাজীপুরের নুহাশপল্লীতে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই ছেলে নিনিত ও নিশাত হুমায়ুনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এ সময় হুমায়ুন আহমেদের শুভানুদ্দায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। লেখকের আত্মার শান্তি কামনায় করা হয় প্রার্থনা। এ সময় স্ত্রী মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে জানান, আগামী 2-1 বছরের মধ্যে হুমায়ুন জাদুঘর নির্মাণের কাজ শুরু করা হবে। সযত্নে সবকিছু রাখা আছে, কিন্তু জাদুঘরটা এখনো করতে পারিনি। নুহাশপল্লীর যেই আয় হয় সেই আয় দিয়ে নুহাশপল্লীরই পরিচালনা হয়, পাশাপাশি হুমায়ুন আহমেদের স্কুলের কিছুটা পরিচালনা হয়। তো আমরা এখনো আশা করছি যে আগামী 1-2 বছরের মধ্যেই এটা শুরু করব এবং শেষ করব। বাবার জন্মদিন উপলক্ষে সবার ভাবনার জগৎ পাল্টে দেওয়ার আহ্বান জানান ছেলে নিশাত হুমায়ুন। তো বাবার ব্যাপারে মনে পড়লে কি করব, আমি মনটা একটু মেলানকলি লাগে, নস্টালজিক লাগে। বাবা যখন ছিল খুব মজা ছিল, অথবা বাবা থাকলে খুব ভালো লাগতো। হুমায়ুন আহমেদের জন্ম 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে। লেখকের জন্মদিন উপলক্ষে নেত্রকোনায় হুমায়ুন ভক্তরা হলুদ পাঞ্জাবি আর নীল শাড়িতে হিমুরূপা সেজে নেচে গেয়ে আনন্দ শোভাযাত্রার আয়োজন করেন ভক্তরা। রাজিবুল হাসান, সময় সংবাদ। মার্কিনদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ক্যালিফোর্নিয়া থেকে সদ্য বিজয়ী কাউন্সিল ওম্যান লামিয়া হক। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আরও পুলিশ নিয়োগ সহ নানা উন্নয়নমূলক কাজের পরিকল্পনার কথা জানান তিনি। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে এবার বেশ কয়েকজন বাংলাদেশি আমেরিকান জয় পেয়েছেন। তাদের মধ্যে আছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচিত কাউন্সিল ওম্যান লামিয়া হক। ক্যালিফোর্নিয়ার বুয়েনা পার্কের ডিস্ট্রিক্ট 4 থেকে প্রথমবার মুসলিম নারী হিসেবে লামিয়া হক 72% ভাগ ভোট পেয়ে নির্বাচিত হন। জয়ী হওয়ার পর নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আরও পুলিশ নিয়োগ সহ নানা উন্নয়নমূলক কাজের পরিকল্পনার কথা জানান তিনি। মার্কিনীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণেও কাজ করার কথা বলেন তিনি। My top priority is public safety. It's important that we continue to hire more police officers and making sure that we have more police patrol. We address the traffic safety concerns in residential areas. So I am very grateful and I look forward to working the next 4 years for the residents of Buena Park. সে এবার বুয়েনা পার্ক ডিস্ট্রিক্ট 4 থেকে কাউন্সিল ওম্যান হিসাবে নির্বাচিত হয়েছে। আমি সকল বাঙালিকে ধন্যবাদ জানাচ্ছি যারা ওকে সাহায্য করেছে এবং আগামী ডিসেম্বরে ওর ওথ সেরেমনি, ওথের পর ইনশাল্লাহ ওই যেই প্রমিস করেছে যে আমাদের বুয়েনা পার্ক ডিস্ট্রিক্টে বাঙালি কালচারকে প্রমোট করার, ইনশাল্লাহ সে করবে সেটা। 1997 সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন লামিয়া হক।
ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা লামিয়া পড়াশোনার পাশাপাশি জনকল্যাণমূলক কাজে নিজেকে যুক্ত রাখেন। 2019 সালে পার্ক অ্যান্ড রিক্রিয়েশন কমিশনার, 2020 সালে সেন্ট্রালিয়া স্কুল ডিস্ট্রিক্ট বোর্ড মেম্বার নির্বাচিত হন তিনি। বর্তমানে ক্যালিফোর্নিয়ার সিটি অব অরেঞ্জের চ্যাপম্যান ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করছেন এই জনপ্রতিনিধি লামিয়া হক। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ চালু করায় সন্তুষ্ট সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা। তবে এখনও ইমিগ্রেশন ও নিরাপত্তা চেকপোস্টে যাত্রীদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ তাদের। দ্রুত যাত্রী হয়রানি দূর করার আহ্বান জানিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য ভিআইপি লাউঞ্জ চালু হওয়ায় খুশি সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা। তারা বলছেন, নতুন এই সুবিধা তাদের যাত্রা আরো আরামদায়ক ও নিরাপদ করবে। তবে ভিআইপি লাউঞ্জ চালু হলেও ঢাকার এয়ারপোর্টে এখনো যাত্রী হয়রানি কমেনি বলে অভিযোগ কোনো প্রবাসীর। এখনো ইমিগ্রেশন ও নিরাপত্তা চেকপোস্টে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। এছাড়া দীর্ঘ অপেক্ষা, টিকিটের বাড়তি মূল্য এবং সেবার মান নিয়েও আছে অসন্তোষ। বাংলাদেশ এয়ারপোর্টে অনেক সময় লাগেজ পেতে অনেক লেট হয়, তারপরে দেখা গেছে যে অনেক সময় ব্যাগেজ কাটা পরে, সামান পায় না ঠিক মতো। এই দিকটা যেন বাংলাদেশ সরকার একটু মনোযোগ দেয়। বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রবাসীদের জন্য লাউঞ্জে খাবারের সুব্যবস্থা করার জন্য। সেই সাথে আমরা উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো যে আমাদের পাশাপাশি আরও যে প্রবাসীদের সুযোগ সুবিধাগুলো যেন বাড়ানো হয়। অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসীদের আহ্বান, রেমিটেন্স যোদ্ধাদের যে কোনো সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সঠিক পদক্ষেপ নেওয়া হলে ঢাকা বিমানবন্দর আরও উন্নত এবং আন্তর্জাতিক মানের হয়ে উঠবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। স্টার্টআপ, বিনিয়োগকারী, উদ্যোক্তা ও সফটওয়্যার কোম্পানির অংশগ্রহণে পর্তুগালের রাজধানী লিসবনে জমে উঠেছে ওয়েব সামিট। ওয়েব জগৎ ছাড়াও যে কোনো ব্যবসা বা পণ্যের প্রচারে এই সামিটকে অন্যতম বড় প্ল্যাটফর্ম বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। রেজানা কাব্যর ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ সম্মেলন ওয়েব সামিটের দ্বিতীয় দিনেও কানায় কানায় পূর্ণ। 20,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন পর্তুগালের লিসবনের আল্টিস এরেনার ইনডোর গ্যালারি। কৃত্রিম বুদ্ধিমত্তা শুধুই মানুষের কল্যাণে কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে মঞ্চে চলে নানা আলোচনা। সেই সঙ্গে বৈশ্বিক রাজনীতি সহ নানা উদ্ভাবন এবং সেগুলোর উপযোগিতা তুলে ধরেন বক্তারা। অন্যদিকে বাইরের প্যাভিলিয়নগুলোতে দোকান নিয়ে বসেছে অসংখ্য প্রতিষ্ঠান। নতুন আসা স্টার্টআপ কোম্পানিগুলো তাদের উদ্ভাবন দর্শনার্থী ও বিনিয়োগকারীদের সামনে তুলে ধরছেন। ক্রেতাদের আগ্রহী করতে তুলে ধরা হচ্ছে খুঁটিনাটি বিষয়। বিনিয়োগের সম্ভাবনাময় বিভিন্ন খাত ঘুরে দেখছেন সংশ্লিষ্টরা। সৃজনশীল চিন্তা বা পরিকল্পনা বিনিময়ের পাশাপাশি প্রতিষ্ঠানের পরিচিতি বাড়াতে ওয়েব সামিট অন্যতম বড় মাধ্যম বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। ওয়েব সামিট অসাধারণ একটি ইভেন্ট। আইটি খাতের সঙ্গে যুক্ত অনেক মানুষ আসেন এখানে। নেটওয়ার্কিং বা যে কোনো স্টার্টআপের প্রচারণার দারুণ ক্ষেত্র এটি। এছাড়া এখানকার আতিথেয়তা ও বন্ধুসুলভ আচরণ আমি খুব উপভোগ করি। সাধারণ অংশগ্রহণকারীদের পাশাপাশি আমাদের মূল লক্ষ্য বিনিয়োগকারী ও মিডিয়ার কাছে স্টার্টআপ পরিচিত করা। সামনেই আমরা নতুন স্টার্টআপ নিয়ে আসছি, যেটা বিশ্বের পর্যটকদের জন্য এক ধরনের অনলাইন গাইড হিসেবে কাজ করবে। আমি মনে করি নতুন উদ্ভাবন বিশ্বের সামনে তুলে ধরার জন্য এটাই সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম। ওয়েব সামিটকে ঘিরে উৎসবের আমেজ লিসবন জুড়ে। 4 দিনের এ সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার। ওয়েব সামিটকে ঘিরে লিসবনে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে বলে ধারণা করছে নগর কর্তৃপক্ষ। সম্মেলনে অংশগ্রহণ শেষে লিসবন ও আশেপাশের এলাকা ঘুরে দেখছেন অতিথিরা। তাতে চাঙ্গা পর্যটন সংশ্লিষ্ট প্রায় সবকটি খাত। খুশি পর্তুগিজরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। 2025 সালের শুরু থেকে সপ্তাহে একটি করে বিনামূল্যে 52টি টিকিট জিতে মালদ্বীপ ভ্রমণের সুবর্ণ সুযোগ পাবেন পর্যটকরা। লন্ডনের সদ্য আয়োজিত ওয়ার্ল্ড ট্রাভেলস মার্কেটিং 2024-এ অংশ নিয়ে দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট গিভওয়ে চালুর ঘোষণা দেয় মালদ্বীপের মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশন। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত।
প্রতিবারের মতো এবারও লন্ডনে বসে ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটিং ইভেন্ট। বৈশ্বিক পর্যটক আকৃষ্টের এই ইভেন্টে এবারও অংশ নেয় বিশ্বের প্রায় সবকটি দেশ। তালিকায় আছে মালদ্বীপও। অনুষ্ঠানে মালদ্বীপের হয়ে প্রতিনিধিত্ব করে এমন 217টি পর্যটন শিল্প কোম্পানির প্রায় 91 জন প্রতিনিধির একটি দল অংশ নেয়, যারা দেশটির বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বিশাল পর্যটন সম্ভাবনা তুলে ধরেন। এই ইভেন্টে দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট গিভঅ্যাওয়ে চালু করার ঘোষণা দেয় মালদ্বীপের মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশন। এ লক্ষ্যে ইনক্রেডিবল ভিজিট মালদ্বীপ নামের একটি ডিজিটাল পোর্টাল চালু করা হয়। এর মাধ্যমে ভ্রমণ পিপাসুরা দেশটির সৈকত, প্রাণবন্ত সংস্কৃতির সঙ্গে বৈচিত্র্য উপভোগের পাশাপাশি র্যাফেল ড্রয়ের মাধ্যমে 2025 সালের শুরু থেকে প্রতি সপ্তাহে জিতে নিতে পারবেন মালদ্বীপ ভ্রমণের টিকিট। মালদ্বীপে যারা ভ্রমণ করেছে সবাই মুগ্ধ হয়েছে মালদ্বীপের প্রকৃতি সৌন্দর্য নিয়ে। তো আমার কাছে যেটা মনে হয়, আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি, ওয়ার্ল্ডের সব দেশ থেকেই এখন সব পর্যটকরা মালদ্বীপে আসে। মালদ্বীপের এ বৈশ্বিক ভ্রমণ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন বেড়াতে আসা বাংলাদেশি পর্যটকরাও। বিশ্বের প্রতিটা দেশেরই লোক এখানে আছে, আর এখানকার বিগত কয়েক বছর যাবত যা দেখতেছি, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে প্রথম অবস্থায় আছে মালদ্বীপ ভিজিটিং জায়গা হিসেবে। তো সেদিক থেকে আমি মনে করি যেই অপরচুনিটিটা দেখতে পাচ্ছি এবং দিয়েছে, এটা আমাদের মতো ভিজিটারদের জন্য অনেক বড় একটা সুযোগ। মালদ্বীপের ট্যুরিস্ট স্পটগুলো জাস্ট আউটস্ট্যান্ডিং, বিশেষ করে তাদের যে সি সাইড ভিউ, স্কাই ভিউ, তারপরে বিভিন্ন রিসোর্ট, এগুলো জাস্ট এক কথায় অসাধারণ। বিশ্বের যে কোনো স্থান থেকে যে কেউই এই অনলাইন প্ল্যাটফর্মে অংশ নিয়ে জিতে নিতে পারবেন বিনামূল্যে ওয়ার্ল্ড ড্রিম ডেস্টিনেশনে অবকাশ যাপনের সুযোগ। সময় সংবাদ, মালদ্বীপ।